আসসালামু আলাইকুম। আমি সাবরিন আক্তার বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল অ্যান্ড সায়েন্সেস ইউনিভার্সিটিতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে অধ্যয়নরত আছি। আমি তোমাদের গত কয়েকটা ক্লাসে টাইপ 1 থেকে 4 পর্যন্ত পড়িয়েছি বৃত্ত চ্যাপ্টারটিতে। আজকে আমি তোমাদের টাইপ 5 পড়াবো। মূলত আমার এই ক্লাসগুলো হচ্ছে তোমার এমসিকিউর উপর বেসড করে। তবুও এই টাইপগুলো তোমার সিকিউতেও কাজে আসবে। অর্থাৎ এই টাইপগুলো তুমি করলে মোটামুটি তোমার বেসিকটা ক্লিয়ার হবে। বা তুমি বুঝতে পারবা যে বৃত্ত চ্যাপ্টারটি আসলে মানে বৃত্ত চ্যাপ্টারটিতে আসলে কি কি টপিক আছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এই বৃত্তটি মূলত তোমার 6 থেকে 7-8টা টাইপে শেষ হয়ে যাবে। তো আজকে 5 টাইপটা করাবো, যেখানে তোমার বলা হয়েছে বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিঃস্পর্শ অথবা অন্তঃস্পর্শ করে, তাহলে আমরা 2 ধরনের কি শর্ত দেখতে পাবো। আচ্ছা, বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ করতে পারে। বহিঃস্পর্শ করলে তোমার শর্তটা হবে এটা, আহ, তোমার হচ্ছে R1 প্লাস R2 ইকুয়াল টু C1 ইন্টু C2। আর তোমার অন্তঃস্পর্শ করলে হবে R1 মাইনাস R2 ইকুয়াল টু C1 ইন্টু C2। এটা হচ্ছে তোমার 2 নাম্বার শর্তটা। আচ্ছা, 1 নাম্বার শর্তটা আসলে আমরা যদি এক্সপ্লেন করতে চাই, তাহলে এটা কেমন হতে পারে? ধরো, তোমার একটা বৃত্ত আমি ধরলাম, যেটা প্রথম বৃত্ত, দ্বিতীয় আরেকটা বৃত্ত ধরলাম, যেটা প্রথম বৃত্তের সাথে পরিধি বরাবর কি বহিঃস্পর্শ করছে বহিস্থভাবে। আচ্ছা, এইটাই হচ্ছে তোমার আহ বহিঃস্পর্শ এটাকে বলে। এটা অনুসারে আমরা বলতে পারবো যে R1 অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ সাথে যদি আমি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যোগ করি, তাহলে আমি C1 ইন্টু C2 পাবো। অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হবে তোমার ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ যদি আমি কি ধরি R1 ধরি, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি আমি R2 ধরি, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে তোমার R1, আর এখান থেকে এইটুকু হচ্ছে তোমার R2। তাহলে দেখো, এইটা থেকে এখান থেকে এইটুকু প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এবং এখান থেকে এইটুকু হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটোর যোগফলই হবে তোমার আসলে প্রথম বৃত্তের কেন্দ্র থেকে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান। আচ্ছা, ঠিক সেম ভাবে যদি আমি অন্তঃস্পর্শটা আঁকি, তাহলে এটা ধরো তোমার প্রথম বৃত্ত, যেটাকে ভেতর দিকে তোমার দ্বিতীয় বৃত্তটা অন্তভাবে স্পর্শ করছে পরিধির সাথে। এই জিনিসটা হচ্ছে অন্তঃস্পর্শ। তখন কেমন হবে? তখন হবে তোমার প্রথম যে বৃত্তটা অর্থাৎ বাইরের দিকে, এই বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই তোমার ভেতরের বৃত্তের ব্যাসার্ধের চেয়ে বেশি হবে, এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হালকা কম হবে। তো তখন আমরা শর্তটা দেখবো যে R1 মাইনাস R2 ইকুয়াল টু C1 ইন্টু C2। আচ্ছা, R1 মাইনাস R2 কেন হয়েছে? কারণ তুমি দেখতেই পাচ্ছ যে প্রথম বৃত্তটা আসলেই আকারে বড়। যেহেতু আকারে বড়, তাহলে ব্যাসার্ধ নিঃসন্দেহে বড় হবে দ্বিতীয় বৃত্তের তুলনায়। কারণ দ্বিতীয় বৃত্তের আকারটা দেখো ছোট, এবং এটা অলরেডি তোমার প্রথম বৃত্তের ভিতরে অবস্থান করছে, পরিধি বরাবর কে স্পর্শ করে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে আসলে কি তোমার প্রথম বৃত্তের ব্যাসার্ধটা অর্থাৎ R1টা আসলে R2 থেকে বড়। তাই এটা বিয়োগ করতে হবে। R1 থেকে যদি আমি R2 বিয়োগ করি, তাহলে আমি যে দূরত্বটা এখানে পাবো, সেটাই হবে তোমার ওই বৃত্তদ্বয়ের কেন্দ্রের গুণফলের কি সমান। আচ্ছা, তাহলে এই দুটো শর্ত হচ্ছে তোমার টাইপ 5 এ বলা হয়েছে। এখন আমরা এখান থেকে একটা ম্যাথ দেখবো, যেটা তোমার কি ঢাকা বোর্ড 19 সালে আসছে। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বৃত্ত দুইটি যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, এখানে একটা কথা দিয়েছে, ক্লু দিয়েছে, এটা হচ্ছে বহিঃস্পর্শ করে, তাহলে তোমার সি এর মান কত? এই সি যেটা বলছে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের সমীকরণের সিটা অর্থাৎ ছেদকটা। তাহলে এখন আমি কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে তোমার প্রথম বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের সমীকরণ। এখন এই দুটো থেকে তোমার যদি পরস্পর বহিঃস্পর্শ করে থাকে, তাহলে আমি সেখান থেকে আমাকে সি এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখন বৃত্তের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে, সবসময় তুমি যে কোনো বৃত্তের সমীকরণ দেওয়া থাকলেই তুমি ওই বৃত্তের সর্বপ্রথম তুমি ওই বৃত্তের কেন্দ্র এবং ওই বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই তুমি নির্ণয় করবা। ওখানে উদ্দীপকে অর্থাৎ উদ্দীপকে বা প্রশ্নে বলা থাক বা না থাক, তোমাকে অবশ্যই কি ব্যাসার্ধ এবং কেন্দ্র বের করে রাখা উচিত। এটা তোমার কোনো না কোনো কাজে দিবে, বা এটা তোমার সুবিধার্থে তোমাকে বের করে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথম বৃত্তটা নিই। প্রথম বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। আচ্ছা, এটা দেখো, এখানে কিন্তু জাস্ট এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এখানে কোনো কেন্দ্র নেই। যদি কেন্দ্র থাকতো, আমরা কেন্দ্র থাকলে, হ্যাঁ, তখন সূত্রটা কিরকম হয়? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে যখন তোমার অন্য কোনো বিন্দু থাকবে এক্স ওয়াই ব্যতীত, তখন আমরা কি করবো? ওইটাকে কেন্দ্র হিসেবে কাউন্ট করবো। যেহেতু এখানে নেই, তাহলে এখানে কি ওই বৃত্তের আসলে কেন্দ্র হচ্ছে 0 0। তাহলে কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে সি হচ্ছে তোমার কি 0,0, অর্থাৎ এটা আহ কেন্দ্র 0 0 এটাই। আর হচ্ছে এখানে 9 যেটা আছে, এই যে 9, এটা হচ্ছে তোমার যদি আমি আর স্কোয়ার এর সাথে মেলাই বা আর স্কোয়ার রূপ ধারণ করতে চাই, তাহলে এটা হবে তোমার তোমার কি 3 স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ আর স্কোয়ারের রূপ যদি আমি 9 কে দিতে চাই, তাহলে এটা হবে কি 3 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু যদি 3 স্কোয়ার হয়, তাহলে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু আসলে কি 3। আমরা বলতে পারি কি আর ইকুয়াল টু আসলে কি
3। আচ্ছা, তাহলে আমি প্রথম বৃত্ত থেকে তোমার আর পেয়ে গেছি যেটা হচ্ছে 3 এবং কেন্দ্র পাইছি যেটা হচ্ছে 0 0। ঠিক আছে, এখন আমি দেখব দ্বিতীয় বৃত্তের সমীকরণ থেকে আমি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করবো। আচ্ছা, দ্বিতীয় বৃত্তটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে 6x প্লাস 8y প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার কি দ্বিতীয় বৃত্তের সমীকরণ। এখন এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে তোমার কেন্দ্র এবং ব্যাসার্ধ। আচ্ছা, আমি এর আগের ক্লাসে বলছিলাম যদি তুমি কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে বৃত্তের সমীকরণ দেওয়া থাকে বা তুমি নির্ণয় করতে চাও, বা তুমি যদি উদ্দীপকে দেখো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ওখান থেকে যদি তোমার কেন্দ্র নির্ণয় করতে হয় তাহলে একটাই শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে কি, ট্রিক্সটা হচ্ছে কি, তোমাকে এক্স এর যে সহগটা, এক্স এর, হ্যাঁ, এক্স এর সহগ আর হচ্ছে তোমার ওয়াই এর সহগকে কি দিয়ে ভাগ করতে হবে, ওয়াই এর সহগকে তুমি -2 দ্বারা কি করবা, ভাগ করবে, -2 দ্বারা ভাগ করবা, ভাগ করলেই তুমি কি পেয়ে যাবা, ভাগ করলে তুমি কেন্দ্র পেয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্র পেয়ে যাবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, ওই বৃত্তের বৃত্তের যে তোমার কি দেওয়া আছে, এক্স এর যে রাশিটা দেওয়া আছে, তো এই 6x এবং 8y, তাহলে এই এক্স এর সহগটা কি, এক্স এর সহগ হচ্ছে তোমার 6 আর ওয়াই এর সহগ হচ্ছে কি 8। তাহলে এক্স এর সহগ যদি 6 হয়, ওয়াই এর সহগ যদি 8 হয়, তাহলে আমি যদি -2 দ্বারা ভাগ করি, ধরো এটাকে আমি -2 দ্বারা ভাগ করলাম, এটাকে আমি -2 দ্বারা ভাগ করলাম, তাহলে কেন্দ্র কত হবে তোমার, কেন্দ্র কেন্দ্র C2, এটা হচ্ছে তোমার C1, হ্যাঁ, ব্যাসার্ধ হচ্ছে তোমার R1, তাহলে C2 কি হবে, C2 হবে হচ্ছে তোমার, এটা -2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, -3, তাই না, -3, আর এটা -2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, -4, তাহলে এটা হচ্ছে তোমার কি C2। তাহলে আমি এখন দেখো কেন্দ্র C1 পাইছি, R1 পাইছি, C2 পাইছি, বাট আমি কি পাই নাই, এই AC কিন্তু কেন্দ্র, বাট এইখানে যে সিটা বলতেছি এটা আসলে তোমার কি ছেদক। আচ্ছা, তাহলে এখন আমার বের করতে হবে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কি R2। আচ্ছা, ব্যাসার্ধ বের করবো R2, R2 মানে হচ্ছে বৃত্তের এই যে দ্বিতীয় সমীকরণটা, এটা থেকে আমি R2 বের করবো। তাহলে R2 বের করার জন্য আমার কি লাগবে, আমরা সূত্র জানি হচ্ছে জি স্কয়ার কি, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটাই হচ্ছে তোমার কি ব্যাসার্ধের ব্যাসার্ধের সূত্র। ঠিক আছে, এখন এই ব্যাসার্ধের সূত্রে যদি আমি তোমার মানগুলো বসাই, আচ্ছা এখন দেখো আমরা কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, এবার ভিতরে যে মানগুলো আছে এক্স এর জায়গায় -3, ওয়াই এর জায়গায়, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে জি -জি, -f, তাই তো, -জি, -f। আচ্ছা, -জি যদি -3 হয় তাহলে জি সমান 3 হবে না, কারণ এই মাইনাসটাকে কেটে দিবে, তাহলে জি ইকুয়াল টু কি হবে, 3 হবে। -4 যদি -f হয় তাহলে f সমান কি হবে, 4 হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে আমরা বসাবো হচ্ছে তোমার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস সি। কেন, কারণ হচ্ছে দেখো দ্বিতীয় বৃত্তের সমীকরণে দেখো আমরা কোনো সি এর মান পাইনি। দেখো এখানে C1, এখানে R1, হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার C2, এগুলো হচ্ছে তোমার কি কেন্দ্র, C1 আর C2 হচ্ছে তোমার কি কেন্দ্র, আর R1 হচ্ছে ব্যাসার্ধ, R2 হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। বাট এই যে সমীকরণে যে সিটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার ছেদক। ঠিক আছে, তাহলে এখানে যে সিটা ব্যাসার্ধের মধ্যে যে সিটা রয়ে গেছে এই সিটা কিন্তু তোমার ছেদক। ঠিক আছে, তাহলে এসি এর সাথে তুমি আবার AC1 C2 কি করবা না, গড়মিল করবা না। ঠিক আছে, তাহলে এসিটা হচ্ছে তোমার ছেদক, যেটা আসলে আমাকে বের করতে হবে, এটা তোমার দ্বিতীয় বৃত্তের সমীকরণে এমনিতেও কি নেই, দেওয়া নাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি আসলে R2 এর মানটা এক্স্যাক্টলি বের করতে পারছি না, এটা এখন যেরকম আছে তোমাকে সেরকমই রাখতে হবে, অর্থাৎ এটা একটা সমীকরণ হিসেবে তুমি রাখতে পারো, সেটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো তাহলে এখানে আমি জি সমান -3 পাইছি, তাই না, আর -f সমান -4 পেয়েছি, তাহলে জি সমান 3, f সমান 4। আশা করি এটা বুঝতে পারছো, তাই আমি এখানে 3 স্কয়ার f স্কয়ার বসাইছি। হ্যাঁ, তো 3 স্কয়ার হচ্ছে জি স্কয়ার জায়গায় তোমার বসাইছি, আর f স্কয়ার এর মধ্যে তোমার কি 4 স্কয়ার আমি বসিয়েছি, আর -c থাকবে। এখন কথা হচ্ছে এটা বহিঃ স্পর্শ করছে, তাই না, এটা কি স্পর্শ করছে, বহিঃ স্পর্শ করছে, যেহেতু বহিঃ স্পর্শ করছে আর আমার সি এর মান লাগবে, তাহলে আমি তোমার শর্তটা অ্যাপ্লাই করতে পারবো, যেখান থেকে আমি কি পাবো, যেখান থেকে আমি তোমার সি এর মানটা পাবো, তাহলে আমরা সমীকরণটা কি জানি, আমরা সমীকরণটা জানি হচ্ছে তোমার এ R1, হ্যাঁ, প্লাস R2 ইকুয়াল টু হচ্ছে C1 C2, এটা হচ্ছে তোমার কি সমীকরণটা, অর্থাৎ যদি বহিঃ স্পর্শ করে তাহলে সমীকরণটা হবে এটা। এখন আমরা দেখবো অঙ্কটা কিভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, আমরা তো শর্ত লিখলাম R1 প্লাস R2 ইকুয়াল টু C1 ইন্টু C2, আর আমরা বের কি করছি, C1 হচ্ছে মানে প্রথম বৃত্তের কেন্দ্রটা কি বের করছি 0,0, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বের করছি -3, -4, এরপর আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করছি 3, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দেখো আমরা বের করছি √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস সি। এই যে এখানে সিটা অজানা রয়ে গেছে, এটাই আসলে আমার প্রশ্নের আনসারটা চেয়েছে, অর্থাৎ সি এর মানটা চেয়েছে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা শর্তটা দেখছি R1 প্লাস R2 ইকুয়াল টু C1 ইন্টু C2, এটা কখন, যখন বহিঃ স্পর্শ করবে। এখন আমি মানগুলো বসাইছি, R1 এর মান হচ্ছে 3, আমি এখানে 3 বসিয়েছি, R2 এর মান হচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস সি, যেটা এখান থেকে আমি পেয়েছি এটা বসিয়েছি। এরপর দেখো C1 আর C2 আমি কি বলছিলাম, C1 C2 হচ্ছে ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ, যেটার কেন্দ্র হচ্ছে তোমার C1, আর একটা বৃত্ত বহিঃ স্পর্শ করছে যেটার কেন্দ্র হচ্ছে তোমার C2, তাহলে এই C1 থেকে
C1 থেকে C2 এই মধ্যবর্তী দূরত্বের আমরা সূত্র শিখছি না? ধরো একটা বিন্দু, হ্যাঁ, যেখান থেকে একটা সরলরেখা আমি টানছি, এরপর বি আর একটা বিন্দু, এই যে এ বি এর মধ্যবর্তী দূরত্বটা যে আমার বের করতে হবে, এটার একটা আমরা মানে এটা একটা সরলরেখা না, এই মধ্যবর্তী দূরত্বের আমরা একটা সূত্র শিখছি না, এটাই যে কি রুট ওভার তোমার এখানে হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো। ধরো এখানে x যেটার বিন্দু ছিল x1 y1, আর এখানে b যেটার বিন্দু ছিল তোমার কি x2 y2, ঠিক আছে? তাহলে x2 থেকে x1 বাদ দিয়ে হোল স্কোয়ার করবো, y2 থেকে y1 বাদ দিয়ে হোল স্কোয়ার করবো, তারপর দিন শেষে কি করে দেবো, রুট করে দেবো। তাহলে আমি a b অথবা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা পাবো। তাহলে দেখো এখানে C1 এর মধ্যে আছে 0 0 আর C2 এর মধ্যে আছে -3, -4। তাহলে এটা যদি আমি এই রূপে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, -3 থেকে 0 মাইনাস যাবে, -3 থেকে -0 মাইনাস যাবে, ঠিক আছে? তারপর -4 থেকে কি তোমার -4 থেকে 0 কি যাবে, মাইনাস যাবে। দেখো -4 থেকে -0 মাইনাস যাবে, তারপর এখানে কি করবো আমরা, উভয় দিকে হোল স্কোয়ার করবো, এরপর রুট করে দিব, ঠিক আছে? তাহলে এখন দেখো এখান থেকে আমি কি কি পেতে পারি, এখান থেকে -3 থাকবে, হ্যাঁ, -3 থেকে তো 0 গেলে -3, এখানেও -4 থাকবে। 3 স্কোয়ার কে করলে 9, 4 স্কোয়ার কে করলে আমরা জানি কি 16। তাহলে সেখান থেকে আমি কি পাবো, 25 পাবো, রুট করলে 5 পাবো। আর এদিকে দেখো আর এর মান, আর এখানে তোমার R2 এর মান, আর R1 এর মান কি পেয়েছি আমরা 3, আর R2 এর মান আমরা পেয়েছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস সি। যেখান থেকে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আমরা জানি 25, আর মাইনাস সি এখান থেকে রুট করলে তোমার কি 25 মাইনাস সি, 25 মাইনাস সি থাকবে, আর এই 5টা আর এখানে 3টা, 5 থেকে 3টা মাইনাস গেলে 2 হবে, হ্যাঁ, রুটটাকে এদিকে নিয়ে গেলে এই মানে সমীকরণের অপর পাশে গেলে অবশ্যই বর্গ হবে, তাই না? তারপর 2 স্কোয়ার কে বর্গ করলে হচ্ছে কি, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, এখানে 25 মাইনাস সি থাকবে, তোমার হচ্ছে তোমার সি কে ওই পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, 25 থেকে 4টা কি যাবে, মাইনাস যাবে, যেখান থেকে আমরা কি পাবো, যেখান থেকে আমরা পাবো সি ইকুয়াল টু 21, অর্থাৎ 25 থেকে তুমি যদি 4 মাইনাস করো তাহলে তুমি পাবা সি ইকুয়াল টু 21। তাহলে এভাবেই তুমি ঢাকা বোর্ডের 19 সালের যে কোশ্চেনটা সেটা এভাবেই সলভ করবা। অর্থাৎ এখানে বহিঃস্পর্শ করছে, যেখান থেকে আমি এই শর্তটা অ্যাপ্লাই করছি যে R1 প্লাস R2 ইকুয়াল টু C1 ইন্টু C2, এখান থেকে আমি মানগুলো বসিয়েছি, দেখা গিয়েছে তোমার R2 এর যেটা মান, এখানে বের করতে গিয়ে আমি সি এর একটা অজানা মান পাইছি, অর্থাৎ এই সি এর মানটা আসলে আমাকে বের করা লাগবে, যেখান থেকে আমি সমীকরণটা তোমার কি করে সমাধান করে তারপর তোমার কি দিন শেষে আমি সি ইকুয়াল টু যে 21 সেটা বের করেছি। তাহলে এভাবেই তুমি কি এই টাইপের কোশ্চেন গুলা বা এমসিকিউ গুলা তুমি সলভ করতে পারবা। এখন আমরা দেখবো টাইপ 6, যেখানে বলা হয়েছে যে তোমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে তোমার টাইপ 6 এ এই টাইপটা রয়েছে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। অর্থাৎ তুমি যদি এখানে আর এর মান জেনে যাও তাহলে তুমি অবশ্যই পাই আর স্কোয়ার সূত্রটি ব্যবহার করে তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। আচ্ছা, এটা খুবই বেসিক একটা প্রশ্ন, এটা আমরা জানি যে মানে সূত্রটা খুবই বেসিক, এটা আমরা ছোট থেকে শিখে এসেছি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বাট এখানে আরটাকে আলাদাভাবে তোমার বের করতে হবে। তো আর এর সূত্র আমরা কি জানি, বৃত্তের সমীকরণ থেকে আমরা পেয়েছি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি পাই আর স্কোয়ারের মান নির্ণয় করতে পারলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো একটা ম্যাথ দিয়েছে এমসিকিউতে, যেটা তোমার রাজশাহী বোর্ড 23 সালে এসেছে। এটা আমরা দেখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12x মাইনাস 4y প্লাস 31 ইকুয়াল টু 0 যদি হয়, এটা একটা বৃত্তের সমীকরণ, যেখান থেকে তোমার কি বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক এটা নির্ণয় করতে পারছো। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে ক্ষেত্রফল বললে অবভিয়াসলি তোমাকে এখানে বর্গ ইউজ করতে হবে। এখন যেহেতু এখানে আলাদাভাবে বলা নাই যে তোমার এককটা কি, তাই আমরা বর্গ একক হিসাব করেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ, যেখান থেকে তুমি বের করবা যে বৃত্তের ক্ষেত্রফল আসলে কত হতে পারে। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, আর এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? আর এর মান আমরা কি জানি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখান থেকে আমি আর এর মান বের করলে পাই আর স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখো এখানে আমার জি আর এফ এর মান অবশ্যই লাগবে, সি এর মান তো আমি জানি, এটা হচ্ছে তোমার সি, ঠিক আছে? আমি যদি বৃত্তের সমীকরণ লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, ঠিক আছে, প্লাস 2fy প্লাস সি। এটা আমি প্রথম ক্লাসেই দেখাইছি যে এটা হচ্ছে বৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণটা। বৃত্তের দুটো সমীকরণ আছে, তার মধ্যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণের মধ্যে এখন আমার এই যে জি আর এফ যেটা পাচ্ছি, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র কিরকম দেখো, কেন্দ্র যদি আমি বের করি, কেন্দ্র হচ্ছে তোমার কি সি, সি সমান কি মাইনাস জি মাইনাস এফ, তাই তো? এটা হচ্ছে তোমার কেন্দ্র, ঠিক আছে? তাহলে এই কেন্দ্রটা মাইনাস জি মাইনাস এফ, এটা সমান আমার কত হবে? আচ্ছা, আমি তো আগেই বলেছি যে আমরা কেন্দ্র শর্ট ট্রিক্সে কিভাবে নির্ণয় করবো। ট্রিক্সটা হচ্ছে, আবারও বলি, যে এক্স এর যে সহগটা থাকবে, এক্স এর সহগ টু, তোমার কি ওয়াই এর সহগকে, ওয়াই এর সহগকে আমার কি দিয়ে ভাগ করতে হবে, -2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। -2 দ্বারা আমি ভাগ করবো, তাহলে আমি কি পাবো, কেন্দ্র পাবো। ভাগ করবো, কেন্দ্র পেয়ে যাব, ঠিক আছে? কেন্দ্র পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে আমি -2 দিয়ে যদি ভাগ করি তাহলে কেন্দ্রটা পাবো। তাহলে দেখো এটার সাথে এটা যদি মিলাই, তাহলে এটা কি 12x আর এটা হচ্ছে কি 4y। তাহলে আমি যদি 12x কে -2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, -2 দিয়ে ভাগ করি,
আর তোমার হচ্ছে -4y কে যদি -2 দিয়ে ভাগ করি, দেখো এখানে কি বলা আছে, দেখো x² প্লাস y² প্লাস 12x - 4y প্লাস 31, তাই তো? এখানে যদি আমি 12x কে -2 দ্বারা ভাগ করি আর এখানে যদি -4 কে -2 দ্বারা ভাগ করি, তাহলে আমার কেন্দ্রটা কি হবে? কেন্দ্রটা হবে কি -g - f ইকুয়াল টু হবে তোমার কি, এখানে -6 হবে, হ্যাঁ, আর এখানে তোমার কি হবে 2 হবে, 2 দুগুণে 4, আর এখানে কি 12 দিয়ে 2 কে যাবে 6। আচ্ছা, তাহলে এখানে কি হবে 2 হবে, ঠিক আছে? এখানে -6 হবে, এখানে হবে কি 2। তাহলে আমরা কি পাইছি, -g সমান আমরা পেয়েছি -6 আর -f সমান আমরা পেয়েছি কত 2, তাই তো? তাহলে এখন -g থেকে আমি g বের করতে পারবো না, g হচ্ছে তাহলে সুতরাং c, কেন? কারণ উভয় পক্ষ থেকে মাইনাস কাটা যাবে, আর এখানে f সমান হবে -2, ঠিক আছে? ওই পাশে মাইনাস সাইনটা চলে গেলে তোমার f সমান হবে -2। তাহলে এভাবেই আমি g আর f বের করতে পারছি। এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে তোমার কি g এর মান, f এর মান, যেটা আমি পেয়েছি এই সূত্রটা এখন অ্যাপ্লাই করলে আমি কি পেয়ে যাবো, তোমার r এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা r সমান কি জানি, √g² প্লাস f² - c, যেখান থেকে আমি g এর মান বসাবো। দেখো g এর মান কত, g এর মান হচ্ছে তোমার কি 6, g এর মান হচ্ছে 6 আর f এর মান হচ্ছে -2, তাহলে g এর মান যদি বসাই 6² আর f এর মান হচ্ছে কি -2 হোল স্কয়ার, আর দেখো c এর মান হচ্ছে তোমার 31, c এর মান কত 31, তাহলে এটাই আমি এখানে বসাবো 31, তাহলে মাইনাস কত 31, তাহলে এখন আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে +4 -31, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি বের করি 36 থেকে 31 গেলে কত 5 + 4, আচ্ছা তাহলে রুট কি 9, যেটা সমান কি হবে 3, কারণ 9 কে তোমার রুট করলে আমরা কি পাবো 3 পাবো, ঠিক আছে? তাহলে আমি r এর মান পেয়েছি, তাহলে সুতরাং r সমান কি 3। এখন আমি বৃত্তের ক্ষেত্রফল কি জানি, বৃত্তের যে ক্ষেত্রফল এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার, তাই তো? তাহলে পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার 3, তাহলে 3 স্কয়ার হোল স্কয়ার, তাহলে সমান হচ্ছে কত 9 পাই। এটাই হচ্ছে তোমার কি আনসার, এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে এভাবেই আমরা কি করব, তোমার বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করবো। এটার জন্য আমাকে আগে আর এর মান বের করতে হবে, দেন আমি পাই আর স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে কি তোমার যে 9 পাই আনসার এসেছে বৃত্তের ক্ষেত্রফল, ওটা আমরা নির্ণয় করতে পারবো ইজিলি। তাহলে এভাবেই আমাদের কি টাইপ 6 টা কমপ্লিট হলো। এখন আমরা পড়বো টাইপ 7, যেখানে আমরা দেখবো বৃত্তকে হ্যাঁ, কোনো অক্ষকে যদি স্পর্শ করে এবং ওই বৃত্তের তো কেন্দ্র দেওয়া থাকবেই, তখন নতুন বৃত্তের সমীকরণ কি হবে? অর্থাৎ তোমাকে একটা কেন্দ্র দিয়ে দিবে, যে বৃত্তটা তোমার যে কোনো একটা অক্ষকে স্পর্শ করবে, হয়তো সেটা x অক্ষকেও হতে পারে, হয়তো সেটা y অক্ষকেও হতে পারে। এটা হচ্ছে তোমার টাইপ 7টা, বুঝছো? তো এখন সেই ক্ষেত্রে তোমার সূত্রটা কি হবে, অথবা আমরা কিভাবে ওইটা সলভ করব, ওটার জন্য হচ্ছে তোমাকে এটা খেয়াল রাখতে হবে, x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা তোমার অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কিভাবে আসছে দেখো আমি তোমাকে বলি। ধরো তুমি এখানে একটা লেখচিত্র আঁকছো, ঠিক আছে, একটা ক্ষেত্র যেটা দ্বিমাত্রিক, হুম, একটা হচ্ছে x অক্ষ বরাবর, ঠিক আছে, x অক্ষ বরাবর, আর একটা হচ্ছে তোমার কি y অক্ষ বরাবর। এখন কথা হচ্ছে এখানে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, যেটা তোমার x অক্ষকে স্পর্শ করবে, হ্যাঁ, তাহলে ওই বৃত্তের সমীকরণটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। অর্থাৎ x অক্ষ বরাবর, যে কোনো একটা বরাবর, x অক্ষ বরাবরও হতে পারে, y অক্ষ বরাবরও হতে পারে, ধরো x অক্ষকে স্পর্শ করছে, হ্যাঁ, আর এই যে কেন্দ্রটা সেটা তুমি কি ধরবা, আমরা বলি -g বা -f বলে থাকি, অথবা তুমি এটাকে কি h আর k দিয়েও চিহ্নিত করতে পারবা, যেকোনো দুটো দিয়ে তুমি কি করতে পারবা, চিহ্নিত করতে পারবা এই বৃত্তের কেন্দ্রটিকে, যেটা তোমার x অক্ষ বরাবর কি করছে, x অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এখন এখানে তাহলে h আর k হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রটা, এবং এই যে r এটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটার জন্য আমি একটা নোট দিছি, সেটা হচ্ছে বৃত্তটা আসলে মেনলি যে অক্ষকে স্পর্শ করবে, হ্যাঁ, ওই অক্ষের বিপরীত অক্ষ যেটা থাকবে সেটার মান। অর্থাৎ আমি বুঝাচ্ছি, ধরো এটা x অক্ষকে স্পর্শ করছে, বুঝতে পারছো, x অক্ষকে তোমার স্পর্শ করছে। এখন এখানে তোমার দেওয়া আছে কি কি, একটা বিন্দু দেওয়া থাকবে যেটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, হ্যাঁ, এবং যে অক্ষকে স্পর্শ করছে ওটাই বলা থাকবে। ধরো x অক্ষকে স্পর্শ করছে, আর বিন্দু ধরো একটা দেওয়া আছে h, k, হ্যাঁ, যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। এখন এই বিন্দুর বিপরীত মানটাই হবে তোমার কি ওই বৃত্তের ব্যাসার্ধটা। মানে ধরো তোমাকে x অক্ষকে স্পর্শ করছে, তো তাহলে এখানে x অক্ষ বাদে বিপরীত অক্ষ কি আছে, y অক্ষ আছে, তাই তো? y অক্ষ মানে k, y অক্ষ আছে k, তাহলে এই k এর মান যেটা হবে, এই k এর মান অর্থাৎ y অক্ষের খুঁটি, অর্থাৎ কেন্দ্রের খুঁটিটা y অক্ষ মানে কি, y অক্ষ মানে হচ্ছে খুঁটি, তাই না? আর x এ কি থাকে, ভুজ, তাই তো? তাহলে এই যে কেন্দ্রের যে খুঁটি এটাই হবে তোমার কি, কেন্দ্রের যে খুঁটি এটা হবে তোমার কি তোমার ব্যাসার্ধ, বুঝতে পারছো? তাহলে কেন্দ্রের খুঁটিতে আমরা কি করব, ব্যাসার্ধ হিসেবে হিসাব করব। তাহলে এখানে যদি ধরো তোমার x অক্ষকে স্পর্শ না করে তোমার y অক্ষকে স্পর্শ করছে, ধরো y অক্ষকে স্পর্শ করছে, এই y অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে, y অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকে যদি স্পর্শ করে থাকে তখন আমরা কি করব, তখন তাহলে তোমার যে ব্যাসার্ধটা আমরা ধরবো, ব্যাসার্ধটা যেটা আমরা ধরবো সেটা হচ্ছে
কেন্দ্রের বুঝ। কারণ আমি বলছি যদি যে অক্ষকে স্পর্শ করবে তার বিপরীত অক্ষের মানটাই, এটা মানে কোনটা থেকে নিব, কেন্দ্র থেকে, কারণ বিন্দু দেওয়াই আছে মাত্র কেন্দ্রে, তাই না? তাহলে কেন্দ্র থেকে আমরা ওই ব্যাসার্ধটা নির্ণয় করবো। ধরো এখানে বলা হয়েছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করবে বৃত্তটা, যদি ওয়াই অক্ষকে বৃত্ত স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষের বিপরীত কি, এক্স, তাই তো, এক্স। এখন কেন্দ্র মানে তোমার বিন্দু কি দেওয়া আছে, কেন্দ্রটাই হচ্ছে তোমার ওই বিন্দুটাই আমরা কি কিসে বসাবো, আরে বসাবো। তাহলে এখন যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষের বিপরীত হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষে কি থাকে, বুঝ থাকে, তাই না, বুঝ থাকে। তাহলে তোমার কেন্দ্রের যে বুঝ, হ্যাঁ কেন্দ্রের যে বুঝ অর্থাৎ এক্স এক্স এর মধ্যে, হ্যাঁ এক্স অক্ষ বরাবর কেন্দ্রের যে বুঝটা আছে অর্থাৎ এইচ, এটাই হবে আমার ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব, ব্যাসার্ধ হচ্ছে ধরো তোমার এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, কথার কথা, ঠিক আছে, করলে করলে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে তোমার কেন্দ্রের কি, কেন্দ্রের বুঝ, তাই তো। আর যদি তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে তখন আমরা কি ধরবো, বৃত্তের ব্যাসার্ধ কি ধরবো, বৃত্তের ব্যাসার্ধ ধরবো কেন্দ্রের কুটি, ঠিক আছে, কেন্দ্রের কুটি, অর্থাৎ যখন সরি কেন্দ্রের কুটি হবে যে এটা, আর এটা হবে কেন্দ্রের বুঝ। মানে হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের যে কুটি অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের যে বুঝটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার কি, বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ উল্টাটাই হবে, এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কুটি, কেন্দ্রের কুটি, কুটি মানে কোনটা, ওয়াই অক্ষ বরাবর যে মানটা, ওয়াই বরাবর অর্থাৎ কে এর মানটা, বুঝতে পারছো, কে এর মানটা। আর যদি তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তোমার বৃত্তের ব্যাসার্ধটা হবে কি, কেন্দ্রের বুঝ, কেন্দ্রের কি বুঝ। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা প্রশ্ন পাবো, সেটা হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসছে। দেখো 2, - 3, 2, - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে থাকে, এক্স অক্ষকে স্পর্শ করে থাকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা মানে কি হতে পারে, বৃত্তের সমীকরণটা কোনটা, এটা আমাকে আবার জিজ্ঞাসা করেছে কি যশোর বোর্ড 23 সালে কোশ্চেনটা এসেছিল। এখন এখান থেকে আমরা কিভাবে সলভ করবো এটা দেখো, আমরা কিন্তু কেন্দ্র পেয়েছি, 2, - 3 কেন্দ্র কিন্তু পেয়েছি, যেটা কোন অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। এখন এক্স অক্ষকে যদি স্পর্শ করে থাকে তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা কেমনে বের করবো, আমরা জানি কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে এইচ আর কে হচ্ছে তোমার কি, এই যে এইচ, এইচটা তোমার কি, তোমার বৃত্তের কেন্দ্র, কেটাও তোমার বৃত্তের কেন্দ্র, এইচটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, কেটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ বরাবর, এরপর হচ্ছে আর স্কোয়ার যেটা হচ্ছে তোমার কি বৃত্তের ব্যাসার্ধ। এখন আমার এখান থেকে সমীকরণটা কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, কি বলছে যে তোমার হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এক্স অক্ষকে যদি স্পর্শ করে আমরা কি বলছি, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কুটি, কেন্দ্রের কুটি কি -3, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আসলে কি হবে, -3, তাই তো, বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি এখানে একটা পরম মান দিছি, এটা কিন্তু খেয়াল করতে হবে, এই যে পরম মানটা দিছি, তুমি এখন বলতে পারো যে আমরা কি ব্যাসার্ধ আসলেই -3 বসাবো নাকি 3 বসাবো। আচ্ছা, দেখো ব্যাসার্ধ হচ্ছে একটা দূরত্ব, দূরত্ব কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, তাই আমি আর কে আর এর মধ্যে কখনো কি বসাতে পারবো না, -3 বসাতে পারবো না। তাই আমি এখানে কি দিয়েছি, এই যে দুইটা দাগ দিয়েছি পাশে, এগুলো হচ্ছে তোমার কি পরম মান। তাহলে পরম মান মানে বোঝাই হচ্ছে তোমার ভেতরে যদি নেগেটিভ সাইনও থাকে তাহলে অবশ্যই সেটা পজিটিভ হিসেবে আমরা ইউজ করবো, মানে অর্থাৎ এটা পজিটিভ হিসেবেই থাকবে, ভিতরে নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ, পজিটিভ থাকলে তো এমনিতেই পজিটিভ, অর্থাৎ এখানে এই মানটা কখনোই তোমার নেগেটিভ হতে পারবে না। তাহলে আর এর মধ্যে আমি কখনোই নেগেটিভ মান নিব না, আমি কি নিব, 3 নিব, অর্থাৎ এখানে তোমার বৃত্তের যে ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ আর হবে তোমার কি, কেন্দ্রের কুটি, তাই তো, কেন্দ্রের কুটি অর্থাৎ কি -3 এভাবে। তাহলে এখানে তুমি -3 বসাবো না, 3 বসাবো, অর্থাৎ এই যে 3 এটা এইভাবে বসাবো। তাহলে এখানে যদি আমি এখন মানগুলো বসাই, এইচ কত, এইচ হচ্ছে তোমার 2, এইচ হচ্ছে তোমার কি 2, আর কে হচ্ছে তোমার কত, কে হচ্ছে এখানে -3, এই যে কে হচ্ছে তোমার কি -3, কে হচ্ছে কি -3। এখানে কিন্তু সমস্যা নেই, এখানে তুমি নেগেটিভও নিতে পারবে, বাট আর এর ক্ষেত্রে তুমি নেগেটিভ নিবা না, কারণ আর হচ্ছে দূরত্ব বোঝায়, তাই দূরত্বের মান কখনো নেগেটিভ হয় না, সুতরাং তুমি এখানে -3 নিতে পারবে না, বাট কে এর মান তুমি -3 নিবা। তাহলে এখানের মাইনাস আর এই মাইনাসটা দুইটা মিলে কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে। তারপর এখানে আমরা 3 বসাবো হোল স্কোয়ার, আর এখানে আর এর মান হবে 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এখন কি করবো, সমীকরণটা নির্ণয় করবো, সমীকরণটা নির্ণয় করলে কি হবে, এক্স স্কোয়ার -2x, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার +2 হোল স্কোয়ার, আর এখানে হবে ওয়াই স্কোয়ার +3y, 2 × 2x হবে এখানে, আর এখানে 2 × 3y হবে। দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার -2 ইন্টু কি, x × 2 হবে, আর প্লাস কি 2 স্কোয়ার হবে, আর এখানে হবে তোমার প্লাস
ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3, ঠিক আছে, প্লাস হবে তোমার কি 3 স্কোয়ার ইকুয়াল টু কি 3 স্কোয়ার মানে ব্যাসার্ধ। অর্থাৎ এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখানে পাচ্ছি হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস 6y, তারপর হচ্ছে কি প্লাস 9, আর এদিকেও পাচ্ছি তোমার কি 9। তাহলে এই 9টা এদিকে গেলে, এই 9টা এদিকে গেলে তোমার কি হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আর কি থাকে, বা এখানে কি থাকে, এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার, তারপর দেখো এখানে মাইনাস 4x, এখানে 6y, তাই তো, এখানে মাইনাস 4x, এখানে 6y, তাহলে মাইনাস 4x প্লাস 6y বসাবা। তারপর এই যে এখানে 4টা আছে, আচ্ছা এই 9টা কিন্তু এদিকে গেলে তোমার কি হয়ে যায়, 0 হয়ে যায়। এই 9টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এদিকে হবে 0, তাহলে এখানে আর কি থাকে, প্লাস 4 থাকে। তাহলে ইকুয়াল, এখানে কি হবে, প্লাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। আর এটাই হচ্ছে তোমার কি আনসার, এটাই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। তাহলে এভাবেই তুমি যদি বের করতে পারো তাহলে তোমার এই এমসিকিউটা সলভ হয়ে যাবে। একটাই খেয়াল রাখবো যে কোন অক্ষকে স্পর্শ করছে, যে অক্ষকে স্পর্শ করবে ওই অক্ষবাদের বিপরীত অক্ষের মানটাই হবে তোমার কি, তোমার বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। ধরো তোমার এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে তুমি ওই যে কেন্দ্র বিন্দু যেটা দেওয়া থাকবে ওটার কোটিটা হবে তোমার কি বৃত্তের ব্যাসার্ধ। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজটা হবে বৃত্তের ব্যাসার্ধ, আর কেন্দ্র তো দেওয়াই আছে। তাহলে এখানে এইচ আর কে এর মধ্যে তুমি কেন্দ্রটা বসাবা, আর আর এর মধ্যে তুমি অবশ্যই নেগেটিভ সাইন নিবা না, ব্যাসার্ধের পজিটিভ মানটাই তুমি বসাবা। তারপর তুমি এখান থেকে সমীকরণটা সমাধান করে তুমি একটা নতুন সমীকরণ পাবা, যেটা হচ্ছে তোমার কি বৃত্তের সমীকরণ। তাহলে এভাবেই তুমি কি টাইপ 7টা শেষ করতে পারো। এখন আমরা টাইপ 7 এর আরেকটা ম্যাথ দেখবো, যেটা তোমার কি দিনাজপুর বোর্ডে আসছে, ঠিক আছে, দিনাজপুর বোর্ডে আসছে কি 22 সালে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো, দেখো এখানেও কিন্তু তোমার একটা বিন্দু দেওয়া আছে, যেটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, এবং ওই বৃত্তটা তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে। এখন নতুন যে বৃত্তটা আমরা পাবো সেটা সমীকরণ কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে তো 4টা অপশন দেওয়া আছে, ওখান থেকে তোমাকে হিসাব করে কি আসলে আনসার কোনটা ওইটা বের করতে হবে, অর্থাৎ অপশনটা দাগাতে হবে। যদি আমি অপশনগুলো তুলি না, আমি জাস্ট ম্যাথটা করিয়ে দেখাবো যে এটা কিভাবে হচ্ছে বা তুমি কিভাবে এটা সলভ করবা। এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 22 সালে আসছে। আচ্ছা, আমি যদি এখন তোমার চিত্রটা এঁকে দেখাই, সেটা হচ্ছে ধরো এখানে একটা আমরা দ্বিমাত্রিক আয়তক্ষেত্র নিব, ঠিক আছে, যেটা হচ্ছে এক্স অক্ষ এটা, আর এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ। এখন হচ্ছে এখানে কি বলছে, তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, বলছে হচ্ছে তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করছে হচ্ছে বৃত্তটা আসলে এভাবে আছে, ঠিক আছে, বৃত্তটা আসলে এভাবে আছে, হ্যাঁ। আর যার কেন্দ্র, এই যে এখানে আমি একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা কত, -2,3। অর্থাৎ এটা যদি তুমি লেখচিত্র সুন্দরভাবে তুমি আঁকো হিসাব করে, তাহলে -2,3 আরো সুন্দরভাবে এটা ফুটে উঠবে। আমি জাস্ট এখানে খাতায় এমনি নর্মালি করে দেখালাম। এটা হচ্ছে কি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এবং যার কেন্দ্রটা হচ্ছে কি -2,3। এখন তোমাকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে, অর্থাৎ নতুন যে বৃত্তটা পাবো সেটা। তাহলে আমরা সূত্রটা কি জানি, সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কি আর স্কোয়ার। আচ্ছা, এখন আরটা কেমন নির্ণয় করবো, দেখো এটা আমি তোমাকে বলি, দেখো এটা যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে তুমি দেখো তো ব্যাসার্ধটা আসলে কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর না, এই যে এই বরাবর না, এই বরাবর, এইটুকু জায়গাটা কি ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ না, বুঝতে পারছো। তাহলে আমরা কেন ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষ বরাবর ভুজের মানটা নিই, কেন্দ্রিক ভুজটা নিই, কারণ হচ্ছে ব্যাসার্ধ আসলে এক্স অক্ষ বরাবরই থাকে। যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ এক্স অক্ষ বরাবর থাকে, যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ ওয়াই অক্ষ বরাবর থাকে। তাহলে এখানে এই যে ব্যাসার্ধটা আমরা পেলাম, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, এই ভুজ বরাবর কি মানটা কেটে নিয়েছে, তাই না। এই মানটাই হচ্ছে তোমার কি ওই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এখানে আমি যেটা ব্যাসার্ধ বলবো, এখানে যে বৃত্তের ব্যাসার্ধ আমি তোমাকে বলবো, বৃত্তের ব্যাসার্ধ হবে তোমার কি কেন্দ্রের কেন্দ্রের ভুজ, ঠিক আছে। তাহলে কত, -2, তাই না। আর এখানে দুই পাশে দাগ কেন দিয়েছি, কারণ আমি এটাকে বলে পরম মান, আর এটা হচ্ছে তোমার পজিটিভ সাইন অবশ্যই নিতে হবে, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। তাই আমি এখানে কি নিব, পজিটিভ নিব, সেই কারণে দুই পাশে আমি দাগ দিয়ে বুঝিয়েছি, অর্থাৎ এখানে সবসময় পজিটিভ মানই হবে। আর এটাই হচ্ছে তোমার কি ব্যাসার্ধ কেন্দ্রের ভুজ, কেন, কারণ এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাই। আচ্ছা, এখন আমরা তাহলে মানটা নিলাম, সেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ 2। আর এখানে এখন আমি যদি মানগুলো বসাই তাহলে সমীকরণটা কি আসছে সেটা দেখবো। দেখো এখানে এইচ, এইচ হচ্ছে প্রথম এক্স অক্ষ বরাবর যে মানটা সেটা -2, আর কে হচ্ছে তোমার কি 3, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা। তাহলে এখানে কি কি বসাবো, এক্স, এখানে মাইনাস আর -2, তাহলে -2 আর মাইনাস হচ্ছে তোমার কি প্লাস, +2 হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর ওয়াই, ওয়াই তো আছে, দেখো এটা মাইনাস কে, তাহলে কে এর মান হচ্ছে কি 3, তাহলে -3 হোল স্কোয়ার, ঠিক আছে। আর আর এর মান আমি কি পাইছি 2, তাহলে 2 স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমি বের করবো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, ঠিক আছে, প্লাস
টু স্কোয়ার, তারপর এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, আর এখানে হচ্ছে টু স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, আর এটা হচ্ছে আমি টু স্কোয়ারকে বর্গ হিসেবে রাখছি কারণ আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার মধ্যে আর এর মান বসিয়ে এটা বর্গ আকারে আছে। এরপর দেখো এখান থেকে আমি যদি হিসাব করি কি কি আসে, এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে কত প্লাস ফোর এক্স, প্লাস ফোর এক্স, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার ফোর, এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস সিক্স ওয়াই, এখানে হচ্ছে কত নাইন, ঠিক আছে নাইন, আর এইদিকে হচ্ছে তোমার ফোর। এখন তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস কি মাইনাস সিক্স ওয়াই, দেখো এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ ফোর এক্স এখানে ফোর এক্স বসাইছি মাইনাস সিক্স ওয়াই বসাইছি, এ ফোর আর এ ফোর কাটা, এ ফোর কে যদি আমি এই পাশে নিয়ে যাই হয়ে যাবে জিরো, তাহলে আমার আর কি থাকে নাইন, তাহলে প্লাস নাইন। তাহলে এটাই হচ্ছে আমার কি বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই যে নাইনটা এটা হচ্ছে তোমার সি, এই যে মাইনাস সিক্স ওয়াইটা, এই মাইনাস সিক্স ওয়াইটা এটা হচ্ছে তোমার কি টু এফ ওয়াই এর মান, ঠিক আছে। আর এই যে প্লাস ফোর এক্সটা এটা হচ্ছে তোমার কি টু জি এক্স এর মান, আর এটা এক্স স্কোয়ারটা আছে এটা ওয়াই স্কোয়ার, তাহলে এটা পুরোটাই হচ্ছে তোমার আসলে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এভাবেই আমরা যদি একটা কেন্দ্র, হ্যাঁ বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে অর্থাৎ বিন্দু দেওয়া থাকে এবং যেটা কোনো একটা অক্ষকে স্পর্শ করে আছে, হয়তো সেটা এক্স অক্ষ নয়তো সেটা ওয়াই অক্ষ, তাহলে আমরা এই নিয়মেই যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে এই নিয়মে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করবো। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো এভাবেই আমাকে কি করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে। আর যদি এমনি ধরো তোমার সমীকরণ বলেনি, জাস্ট বলছে এই বিন্দুতে একটা কেন্দ্র দেওয়া আছে বৃত্তের এবং এটা এই অক্ষকে স্পর্শ করছে, তুমি বৃত্তের জাস্ট ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে এটা যদি আসে তুমি ডিরেক্টলি কি করবে, দেখো ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে, তাহলে আমি কি বলছি ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ, ঠিক আছে। আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। তাহলে ওই যে তুমি বিন্দু থেকে ওই মানটা বসাই দিবা, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তোমার এক্স এর মানটা বসাবা অর্থাৎ টু, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তুমি কি ওয়াই এর মানটা বসাবা থ্রি, তাহলে অর্থাৎ এখানে যে অক্ষকে স্পর্শ করবে ব্যাসার্ধ তার উল্টা মানটাই হবে, আর কখনো তুমি নেগেটিভ নিবা না। তাহলে এভাবেই আমরা কি সবগুলো মিলিয়ে এই যে কয়দিন আমি ক্লাস নিলাম সবগুলো মিলিয়ে আমার মোটামুটি 7টা টাইপ শেষ হয়েছে। এই টাইপগুলো তুমি করলে বৃত্তে মোটামুটি তোমার বেসিকটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে তোমার এমসিকিউ নির্ভর আমি কোশ্চেনগুলো সলভ করিয়েছি, এর মাধ্যমে তোমার সূত্রগুলো মুখস্থ থাকবে, তোমার বৃত্তের যে কনসেপ্ট বা বেসিকটা মোটামুটি ক্লিয়ার হবে, তুমি বৃত্ত সম্পর্কে একটা আইডিয়া পাবা যে আসলে এই বৃত্তের মধ্যে কি কি টাইপ আছে। আর হচ্ছে কয়েকটা ভিন্ন বা ব্যতিক্রমধর্মী এমসিকিউ আছে যেগুলো আমি পরবর্তীতে করাবো। তাহলে এভাবেই আমার কি 7টা টাইপের মাধ্যমে বৃত্তটা কমপ্লিট হয়েছে, যেটার মাধ্যমে তুমি মূলত একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারবা, ভালো একটা বেসিক তোমার তুমি পাবা, হ্যাঁ তোমার কনসেপ্টটা স্ট্রং হবে। অর্থাৎ আমি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাকে বোঝাতে চেয়েছি তুমি আসলে কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, বিশেষ করে হায়ার ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে। তুমি যখনই একটা চ্যাপ্টার নিবা, বিশেষ করে হায়ার ম্যাথ অথবা ফিজিক্স, তখন তুমি ওই চ্যাপ্টারের ভিতরে তুমি চেষ্টা করবা টাইপগুলাকে আগে বুঝার, হ্যাঁ তোমাকে অবশ্যই আগে টাইপগুলা দেখতে হবে একটা চ্যাপ্টারে কোন কোন টাইপ আছে, এরপর ওই টাইপের উপর নির্ভর করে আসলে কোন ধরনের এমসিকিউ মূলত বোর্ডে এসে থাকে। এভাবেই যদি তুমি টাইপ ওয়াইজ প্রত্যেকটা এমসিকিউ সিকিউ, হ্যাঁ অথবা প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি সলভ করো টাইপের আন্ডারে, তাহলে তুমি অবশ্যই ওই চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা বেসিক আছে বা কনসেপ্ট আছে ওটা তোমার ক্লিয়ার হবে, তুমি ওই চ্যাপ্টার থেকে একটা ভালো ধারণা নিতে পারবা আসলে ওই চ্যাপ্টারে কি কি আছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা চ্যাপ্টার এলোমেলো ভাবে তুমি শেষ করো বা সলভ করো কমপ্লিট করো, তাহলে দেখা যাবে তোমার ওই চ্যাপ্টারে যে সাজানো গোছানো একটা টাইপ ওয়াইজ কমপ্লিট করতে হয় বা শেষ করতে হয় ওইটা তুমি পাবা না। তোমার মনে হবে যে তুমি চ্যাপ্টারটা আসলে শেষ করছো বাট তোমার কেমন জানি এলোমেলো লাগবে, তোমার বারবার মনে হবে যে ওই চ্যাপ্টারে আসলে কি ছিল, বা তোমার সবকিছু একটা এলোমেলো লাগবে, গরমিল লাগবে, তুমি বুঝতে পারবে না কোন টাইপের পড়াশোনা কোন টাইপে যাওয়া উচিত, যার কারণে ওই চ্যাপ্টারের যে জটিলতাটা বা সমস্যাটা তোমার সমাধান হবে না, ঠিক আছে। তুমি পরে দিয়ে গিয়ে আবার দেখা যাবে তুমি এখানে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছো, তোমার আসলে ওই অধ্যায়টা ভালোভাবে শেষ হবে না। সুতরাং যে কোনো কঠিন চ্যাপ্টার কঠিন টপিক তুমি ভাগ ভাগ করে শেষ করার ট্রাই করবা, ঠিক আছে। তুমি যখনই কোনো নতুন চ্যাপ্টার ধরবা তুমি অ্যাটলিস্ট তোমার মতো করে, ওখানে টাইপ না দেওয়া থাকলেও তুমি তোমার মতো করে কয়েকটা টাইপে ভাগ করে নিবা, তারপর ওইটার একটা টাইটেল দিবা, ওই টাইপ আসলে কি ছিল না ছিল, এবং ওইটার আন্ডারে তুমি কয়েকটা এমসিকিউ সিকিউ বা কয়েকটা প্রশ্ন রাখবা, যেন তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে একটা সাজানো গোছানো কি থাকে নোট থাকে বা একটা আইডিয়া থাকে। তাহলে তুমি দিন শেষে যখন তুমি রিভিশন দিতে যাবা তুমি খুব ইজিলি রিভিশন দিতে পারবা, কারণ আমাদের মেইন বইয়ে ম্যাথ বলো বা তোমার থিওরি বলো, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো একটু এলোমেলো টাইপের, ঠিক আছে। আমাদের নিজেদেরকে নোট করে বা সুন্দরভাবে পড়াগুলাকে গুছিয়ে নিতে হয়, সাজিয়ে নিতে হয়, যেন আমাদের পরীক্ষার সময় অ্যাটলিস্ট আমরা সুন্দর মতো একটা কি দিতে পারি, রিভিশন দিতে পারি। কারণ তুমি যাই করো দিন শেষে তুমি যদি একটা ভালো রিভিশন দিতে না পারো তাহলে তোমার দেখা যাবে তুমি ওই চ্যাপ্টারটা ঠিকই পড়ছো বাট তোমার ওই চ্যাপ্টারের যে ক্লিয়ারটা ওইটা তোমার হবে না, ক্লিয়ারিটি তোমার থাকবে না, তোমার যে বেসিকটা ওইটাও তোমার স্ট্রং হবে না, দেখা যাবে তোমার তাও ওই চ্যাপ্টারে কি ঝামেলা থাকবে, তুমি তাও ওই চ্যাপ্টারে দেখা যাবে তুমি প্রশ্ন ভুল করতেছো, তোমার কমন পড়তেছে না, আবার
তোমার ওইটা কমফোর্টেবল ফিল হবে না। হ্যাঁ, তো সুতরাং একটা চ্যাপ্টারকে তুমি যদি ইজিলি নিতে চাও বা সহজতর করতে চাও, তাহলে তুমি ওইটাকে টাইপ করবা, কয়েকটা টাইপে ভাগ করবা, ভাগ ভাগ করে, অর্থাৎ যেকোনো একটা চ্যাপ্টারকে তুমি ভাগ ভাগ করে সুন্দরভাবে গুছিয়ে পড়ার ট্রাই করবা, ঠিক আছে? এবং অবশ্যই বেসিক তো ক্লিয়ার করবাই, কারণ যেকোনো চ্যাপ্টারে যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তোমার একটা ভালো ধারণা না থাকে, তাহলে তুমি ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে তুমি সলভ করতে পারবা না, বা ওই কোয়েশ্চেনের তুমি ভালো একটা সঠিক আনসার তুমি দিতে পারবা না। ঠিক আছে? তাহলে যেকোনো চ্যাপ্টার বা রিভিশনের ক্ষেত্রে এভাবে যদি তুমি পড়ো, তাহলে আশা করি তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো কি হবে, গুছানো হবে, তুমি কমপ্লিট করতে পারবা এবং রিভিশনের সময় তোমার তেমন একটা প্রবলেম হবে না। তো আর কোন বিষয় নিয়ে বা কোন চ্যাপ্টার নিয়ে আমি এভাবেই তোমার এমসিকিউ সলভ করিয়ে দিব, সেটা হোক ফিজিক্স, হায়ার ম্যাথ বা বায়োলজি, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসগুলোতে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কয়েকটা টাইপে ভাগ করে করে তোমার এমসিকিউ গুলো অ্যাটলিস্ট শেষ করে দেওয়ার। কারণ আমাদের হায়ার ম্যাথে দেখা যায় এমসিকিউ নিয়ে বেশি আমরা প্যারা খাই, ঠিক আছে? এমসিকিউ, তারপর হচ্ছে ফিজিক্সের এমসিকিউটা আমাদের প্রবলেম হয়ে থাকে। তো তুমি কিভাবে 25 মিনিটে এমসিকিউ গুলো সলভ করতে পারবা, বা শর্ট ট্রিক্স এর মাধ্যমে, ক্যালকুলেটর হ্যাক্স এর মাধ্যমে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। অর্থাৎ আমি প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই টাইপ করে করে অ্যাটলিস্ট এমসিকিউর উপর হলেও তোমার ক্লাসগুলো নিব, টাইপ ধরে ধরে ভাগ করে করে, ঠিক আছে? আর তোমাদের কোন বিষয় বা কোন টপিক নিয়ে সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর কোন ধরনের আমি তোমাদেরকে ভিডিও দিব বা কোন ধরনের ভিডিও তোমাদের লাগবে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই আমার পাশে থাকবা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তী ভিডিওগুলো এভাবেই পেতে পারো। আর হচ্ছে আমার একটা পেজ আছে, ওখানেও আমি নিয়মিত কন্টেন্ট দেওয়ার ট্রাই করছি, ওটাতেও তুমি চাইলে ফলো দিয়ে রাখতে পারো, যদি তোমার এটা উপকারে এসে থাকে। আর যদি ভিডিওগুলো অবশ্যই তোমার উপকারে আসে, তাহলে তুমি এই ভিডিওগুলো চাইলে তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো। আর অবশ্যই কমেন্টে জানাবো তোমার কোন ধরনের ভিডিও লাগবে, বা তোমার তুমি কোন ধরনের সমস্যা ফেস করতেছো বা প্রবলেম আছে, ওগুলো কমেন্টে জানাবো। তো আজকে শেষ করছি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।